আগের ক্লাসে আমরা বিভিন্ন প্রভার্বিয়াল ফ্রেজ নিয়ে আলোচনা করেছি, যেগুলো আমি বলেছিলাম আপনাদের প্রেসি রাইটিংয়ের ক্ষেত্রে, বিশেষ করে প্রেসির টাইটেল দেওয়ার ক্ষেত্রে খুব কাজে লাগবে। আজকে আমরা আবার শুরু করতে চলেছি, আরও বেশ কয়েকটা প্রভার্বিয়াল ফ্রেজ আপনাদের দেখাবো। আগের ক্লাসটারই কন্টিনিউয়েশন। আগের ক্লাসে আমি 12টা এরকম প্রভার্বিয়াল ফ্রেজ আপনাদের দেখিয়েছিলাম, যেগুলো আপনারা প্রেসিতে টাইটেল হিসাবে ইউজ করতে পারবেন। প্রেসিটা ভালো করে বুঝে নিয়ে যে টাইটেলটা সুটেবল মনে হবে সেটা অ্যাপ্লাই করবেন। আসুন পরের যে ফ্রেজগুলো আছে আমরা দেখে নিই। এ স্টিচ ইন টাইম সেভস 9। এটার মানেটা কি? এ স্টিচ ইন টাইম সেভস 9 মানে একটা স্টিচ যদি সময় মতো দেওয়া যায় তাহলে 9টা স্টিচ দেওয়ার আর প্রয়োজন হবে না। এর অর্থ আপনি যদি সময়ে থাকতে কোনো কাজ ঠিকমতো করে নেন তাহলে পরবর্তীকালে বড় কোনো সমস্যা আপনাকে কোনোভাবেই বিপর্যস্ত করতে পারবে না। তাহলে সময়ে কোনো জিনিসকে পদক্ষেপ যদি নিতে পারেন তাহলে পরবর্তীকালে অনেক ঝঞ্ঝা এড়ানো সম্ভব হয়। এটাই কিন্তু এই প্রভাবটার মূল থিম। এরকম কোনো টপিক যদি থাকে আপনারা ইজিলি এই প্রভাবটা ইউজ করবেন। পরেরটা দেখে নিই, অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। এটা খুবই পরিচিত, আশা করি আপনারা সবাই এই প্রভার্বিয়াল ফ্রেজটা ইউজ করেছেন কোথাও না কোথাও। অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, যাই চকচক করুক না কেন সব কিন্তু সোনা নয়। এর যে মূল থিম এটাই, যে দেখতে ওপর থেকে খুব চকচকে ঝকঝকে হলেই কিন্তু তার গুণগত মান যে ভালো হবে বা তার কোয়ালিটি যে ভালো হবে এটার কোনো কিন্তু নিশ্চয়তা থাকে না। সেই জন্যই এই ধরনের কোনো টপিক থাকলে যেখানে বাইরে দর্শনধারী খুব ভালো কিন্তু সেটার কোনো গুণের দিক থেকে ততটাও ভালো নয়, সেই রকম কোনো যদি টপিকের ওপর আমাদের বিষয়টা থাকে, যে ওপর দেখে আমরা দেখতে পাচ্ছি জিনিসটা খুব ভালো বা দেখতে খুব ভালো মানুষ, কিন্তু ভেতর থেকে সেই মানুষটার মধ্যে তেমন কোনো গুণাগুণই নেই, বা কোনো বস্তুর মধ্যেও তেমন বলতে পারেন আপনারা, যেটা বাইরের থেকে দেখে মনে হচ্ছে খুবই চকচকে ঝকঝকে, কিন্তু তার যে অ্যাকচুয়াল কাজ সেই কাজে সেই বস্তুটা বা যন্ত্রটা ততটা পারদর্শী নয় বা ভালো নয় গুণগতভাবে। সেই সব ক্ষেত্রেই আমি বলতে পারি এরকম, অল দ্যাট গ্লিটার্স, যেটাই চকচক করছে সেটা কিন্তু সোনা নাই হতে পারে, সেটা সবসময় যে সোনা হবে তার কোনো গ্যারান্টি নেই। পরেরটাই চলে আসি, উই লিভ ইন ডিডস নট ইন ওয়ার্ডস। আমরা, ডিড মানে হচ্ছে আমাদের কর্ম, এই ডিড মানে হচ্ছে কর্ম। তাহলে আমরা আমাদের কাজের মধ্যে থেকে বেঁচে থাকি, আমরা আমাদের কাজের মধ্যে বেঁচে থাকি মানে আমরা কতটা আমাদের সারা জীবনে ভালো কাজ করতে পারলাম, সমাজের প্রতি বলুন বা ফ্যামিলির প্রতি বলুন, সোসাইটির প্রতি, তো তার মধ্যে দিয়ে কিন্তু একটা মানুষ বেঁচে থাকে। আজকে আপনি আমি মারা গেলে কারোর কিচ্ছু এসে যাবে না, 15 দিন 20 দিন পরে সবাই ভুলে যাবে, কিন্তু যারা মনীষী বিশিষ্ট জন আজকে আমাদের দেশে বিভিন্ন সময় বিভিন্নভাবে এসেছেন এবং তাদের অবদান রেখে গেছেন, তাদেরকে কিন্তু যুগে যুগে মানুষ মনে রাখবে। তা কারণ কেন মনে রাখে? তাদের এই ডিড, তাদের কর্মের জন্য, তারা ভালো কাজ করে গেছেন তাদের জন্য তাদেরকে মনে রাখা হবে। কিন্তু অনেকেই ভালো কাজ কিছুই জীবনে করতে পারলাম না আমরা, কিন্তু দীর্ঘদিন বেঁচে থাকলাম, 100 বছর বাঁচলাম, কী লাভ আছে তাতে? তাহলে কত দীর্ঘ জীবন আপনি বাঁচছেন সেটা দিয়ে কিন্তু আপনাকে কেউ জাজ করবে না বা মনে রাখবে না, আপনাকে মনে রাখবে আপনার কর্মে। এই ধরনের টপিকের ওপরে যখন অনেক সময় কিন্তু প্রেসি থাকে যে আপনি কর্মে আপনি যত দক্ষ হবেন বা মানুষের জন্য কাজে লাগবেন, সোসাইটির জন্য কাজে লাগবেন, মানুষের উপকারে লাগবেন, সেটাই কিন্তু সোসাইটি বা 5 জন মনে রেখে দেবে। এর উপরে আসলে আপনারা সহজেই এই টাইটেলটা ইউজ করতে পারেন। পরেরটি দেখে নিই, চ্যারিটি বিগিনস অ্যাট হোম। এই ফ্রেজটা কিন্তু অনেকেই দেখেছি ভুল ইউজ করে ফেলছেন, আমার অনেক খাতায় দেখছিলাম চ্যারিটি বিগিনস অ্যাট হোম মানে হচ্ছে আপনি যেটা অন্যকে বলছেন সেটা আপনি আপনার বাড়ির থেকে শুরু করুন। আপনি কাউকে কোনো একটা উপদেশ দিচ্ছেন, সেটা আপনি আপনার ফ্যামিলির সবাইকে কি সেই ব্যাপারটা কনভিন্স করতে পেরেছেন? বা কোনো ভালো কাজ আপনি আপনার কাছের কোনো জায়গা থেকে শুরু করুন। আপনি এখন মনে করছেন যে বড় একটা স্কেলে আমি বিরাট ভালো কাজ করব, কিন্তু দেখা যাচ্ছে যে সেই বড় কাজটা করাচ্ছে আপনি বাড়ির যে আপনার এরিয়া রয়েছে বা লোকালিটি রয়েছে সেখানেই আপনি কোনো ভালো কাজ এই ধরনের করতে পারেননি। আপনি ভাবছেন যে আমি যদি দিল্লিতে যেতাম বা আমেরিকায় থাকতাম আমি এই এই চ্যারিটেবল কাজগুলো করতাম বা এই কোনো বিশেষ মহৎ কাজটা করতাম। তো যে কোনো মহৎ কাজ, ভালো কাজ, ভালো উদ্দেশ্যে সোসাইটির জন্য করা কাজ, সেটা আমাদের ছোট পরিসরেও আমরা শুরু করতে পারি, যেটা পরবর্তীকালে আপনি বড় স্কেলে বা বড় পরিসরে, বৃহত্তর পরিসরে আপনি করতেই পারেন, কিন্তু শুরুটা করতে হবে খুব ছোট থেকে। তো এমন কোনো যদি টপিক আপনারা পান যেখানে এইটা মিন করছে যে সে তার বাড়ির কোনো সোসাইটির আশেপাশেরই কোনো ভালো কাজ করলো না বা সোসাইটির জন্য কিছু, তাহলে গ্র্যান্ড স্কেলে আপনার শুরু করার দরকার নেই, আপনি ছোট স্তরেই শুরু করুন এবং এই ছোট স্তর থেকেই আস্তে আস্তে আপনার যে মহৎ কাজ, ভালো কাজ, সেটা আপনি বড় স্কেলে নিয়ে যান। তাহলে এই ধরনের যদি কোনো আপনারা
থিম পান, যেখানে মেন ক্যারেক্টারটা সেটা ছোট কাজকে কোনোভাবেই গুরুত্ব না দিয়ে বড় স্কেলে কোনো কিছুই কথাই আগের থেকে ভাবছে বা স্বপ্ন দেখছে, সেটা আলাদা ব্যাপার, ভাবতেই পারেন। কিন্তু সেক্ষেত্রে ম্যাক্সিমাম দেখা যায় যে তিনি অসফল হচ্ছেন বা তার উদ্দেশ্যই নেই আসলে ভালো কাজটি করার। তাহলে সে ছোট থেকেই তার আশপাশ থেকেই কোনো মহৎ কাজটা শুরু করতো। এই ধরনের সেন্স যখন থাকবে, সেক্ষেত্রে আপনারা কিন্তু এই ধরনের টপিকটা ইউজ করতে পারেন, এই টাইটেলটা ইউজ করতে পারেন, চ্যারিটি বিগিনস অ্যাট হোম। অনেক সময় দেখা যায় আমাদের পলিটিশিয়ানদের, আমরা অনেকেই বলে থাকি যে আপনি দেশের সেবা কী করবেন মশাই, আপনি আপনার নিজস্ব এরিয়াতেই কোনোভাবে সমাজসেবা করেন না, আপনি দেশের সেবা করবেন। তো এই ধরনের মন্তব্যের ক্ষেত্রে কিন্তু এই ব্যাপারটা চলে আসে যে চ্যারিটি বিগিনস অ্যাট হোম, মানে আপনি আপনার বাড়ির আশপাশ থেকেই আপনার ভালো কাজ, সমাজ কল্যাণমূলক কাজ শুরু করুন না। সেটা না করে আপনি একেবারে চলে যাচ্ছেন দেশ সেবার কাজে। তো পাশ থেকেই শুরু করতে হয় সেটা। মেক হে হোয়াইল দ্য সান সাইন্স। হে কথার অর্থ হচ্ছে খড়। অনেক ঠান্ডার দেশ আছে ইউরোপিয়ান কান্ট্রিতে, যেখানে কিন্তু শীতকালগুলো ভীষণই কষ্টের সময় থাকে, সেই সময় ফসল হয় না, পুরোটাই তুষারাবৃত হয়ে থাকে। সেই সময় মানুষ কিন্তু বাইরে বেরোতে পারে না বেশি, এবং পশু পাখিরও, পশুদের বিশেষ করে খাবার দাবার কিন্তু এই যে চারা বলে যে খড়কুটো, সেইগুলো কিন্তু তাদের স্টক করে রাখতে হয় অন্য সময়ের, সেইগুলো খাওয়াতে হয়। তো সেই সেন্স থেকেই প্রভাবটা নেওয়া হয়েছে। মেক হে হোয়াইল দ্য সান সাইন্স, সূর্য যখন কিরণ দিচ্ছে সেই সময়ই খড় তৈরি করে রাখো, মানে খাবারগুলো পশুর তৈরি করে রাখো। এর সেন্সটা এটাই, যখন সুসময় থাকে, যখন ভালো টাইম থাকে, সান যখন সাইন, এটা কিন্তু একটা সিম্বলিক কথা। তার মানে ভালো টাইম, যে সময় সূর্য কিরণ দিচ্ছে, মানে সেই সময় হে তৈরি করার টাইম, মানে খড়গুলো শুকিয়ে কাঁচা অবস্থায় রেখে গেলে পচে যাবে কোনো খড়কুটো। তো আপনাকে সেই সময় খড়গুলোকে শুকিয়ে রেখে দিতে বলছে ফর দ্য অ্যাডভার্স ক্লাইমেটিক কন্ডিশন যখন আসবে তখনকার জন্য। মেক হে হোয়াইল দ্য সান সাইন্স এর অর্থ সুযোগের সদ্ব্যবহার করো। যখন তোমার সুযোগ এসছে কোনো, সেইটাকে সদ্ব্যবহার করে উপযুক্ত সময়ে সুযোগের পূর্ণ ব্যবহার করাটা প্রয়োজন। এই প্রভাবটা আপনারা সবাই জানেন। এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন ডিড। প্রয়োজনের বন্ধুই প্রকৃত বন্ধু। প্রয়োজনের বন্ধুই প্রকৃত বন্ধু। অনেক টপিক পাবেন যেখানে দেখবেন যে অনেক মানুষ আমাদের জীবনে আসবে, আপনার যখন ভালো সময় তারা থাকবে, আপনার খারাপ সময় আস্তে আস্তে তারা কেটে পড়বে। তো এরকম কোনো টপিক যখনই পাবেন, তখনই কিন্তু আপনারা এই টাইটেলটা চোখ বুঝে ইউজ করবেন। এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন ডিড। আরেকটা আছে, এটাও আপনারা করতে পারেন। প্রসপারিটি ব্রিংস ফ্রেন্ডস, অ্যাডভার্সিটি ট্রাইজ দেম। তো যখন প্রসপারিটি আসে, বন্ধুদেরকে সেটা নিয়ে আসে, প্রসপারিটি বন্ধু ডেকে নিয়ে আসে। আর অ্যাডভার্সিটি, আপনার যখন খারাপ টাইম থাকে, সেই অ্যাডভার্সিটি আপনার সেই বন্ধুত্বটাকে বিচার করবার সময় আসে, অ্যাডভার্স কন্ডিশন আসলে, যে সে প্রকৃতই বন্ধু কিনা। লুক বিফোর ইউ। চাইল্ড ইজ এ ফাদার অফ দ্য ম্যান। চাইল্ড ইজ এ ফাদার অফ দ্য ম্যান এর অর্থ হচ্ছে প্রতিটা শিশুর মধ্যেই তার একটা 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 মানুষের সমস্ত ক্যারেক্টার সেই শিশুটার মধ্যে নিহিত থাকে। সে সেই ক্যারেক্টার নিয়েই জন্মায়। ফলে একটা মানুষ তার কী ক্যারেক্টার হবে আলটিমেটলি, সেটা কিন্তু একটা তার শৈশব অবস্থায় সেটার ঝলক পাওয়া যায়। শৈশবে অনেকেই দেখবেন যারা খুব বিখ্যাত মানুষ হয়, তারা কিন্তু ছোটোবেলাতেই তার অনেক সাইন দেখাতে থাকেন। তাহলে ছোটোবেলায় যে ক্যারেক্টারিস্টিক থাকে, সেটা দেখে কিন্তু বোঝা যায় এই মানুষটা আলটিমেটলি কেমন হতে চলেছে। ফলে চাইল্ডহুডটাই একটা মানুষের ম্যানহুডের যে অনেক ইন্ডিকেশন, সেটা এই অবস্থায় দিয়ে দেয়। দ্য চাইল্ড ইজ ফাদার টু দ্য ম্যান। এই প্রভাবটার প্রধান যে অর্থ, যে একজন মানুষের শৈশবের অভ্যাস, আচরণ এবং গুণাবলী নির্ধারণ করে দেয় যে সে ভবিষ্যতে কেমন মানুষ হবে। শৈশবের অভিজ্ঞতা এবং চরিত্র একজন প্রাপ্তবয়স্ক মানুষের ব্যক্তিত্ব গঠনে সাহায্য করে। তাহলে ছোটোবেলাটাকেই দেখে কিন্তু আমরা বলতে পারবো সে পরবর্তীকালে কেমন মানুষ হতে চলেছে। এটাকেই বলা হচ্ছে চাইল্ড ইজ ফাদার টু দ্য ম্যান। এই ধরনের কোনো যদি আপনারা টপিক পান, যেখানে আর্লি কোনো কিছু দেখে পরবর্তীকালে কি ঘটতে চলেছে কারোর জীবনে বা কোনো একটা মানুষের জীবনযাত্রায় তার আর্লি আঁচ পাওয়া গেছিল, এই ধরনের কোনো যদি টপিক থাকে, তাহলে কিন্তু আপনারা অবশ্যই এই টাইটেলটা ইউজ করতে পারেন। পরেরটা দেখে নিই। অ্যান আইডল মাইন্ড ডেভিলস ওয়ার্কশপ। একটা অলস মস্তিষ্ক আমরা জানি শয়তানের বাসা, সেইটাই এই প্রভাব। তাহলে অলসভাবে থাকলে আমাদের মধ্যে অনেক ধরনের বিভিন্ন খারাপ জিনিস চলে আসতে পারে। এই ধরনের কোনো টপিক থাকলে আপনারা এই টাইটেলটা ইউজ করবেন। ডেভিলস হচ্ছে শয়তান, শয়তানের ওয়ার্কশপ যেখানে তার কর্মস্থল। তাহলে শয়তান কোন জায়গায় কর্মস্থল বানায়, যেখানে আইডল মাইন্ড, কেউ আইডলি টাইম নষ্ট করছে, বসে আছে, কোনো কাজের মধ্যে নেই, তার মধ্যেই কিন্তু বিভিন্ন রকমের দুষ্কর্ম বাসা বাঁধে।
নো রিস্ক নো গেইন, এটা খুবই পপুলার একটা প্রভাব। আপনারা যেখানে দেখবেন কোনো টপিক আছে যে রিস্ক নেওয়ার ফলেই উন্নতি করছে বা কোনো আবিষ্কার হচ্ছে বা কোনো মানুষ জীবনে উন্নতি করতে পারছে, সেই ধরনের টপিকে অবশ্যই এই টাইটেলটা ইউজ করবেন, নো রিস্ক নো গেইন। কোনো রিস্ক নেবেন না, কোনো প্রাপ্তিও আসবে না জীবনে। পেন ইজ মাইটিয়ার দ্যান দ্য শোড, পেন ইজ মাইটিয়ার দ্যান দ্য শোড। পেন, কলম তরবারের চেয়ে বেশি শক্তিশালী। তরবার কিসের প্রতীক? যুদ্ধ, সংগ্রাম, শক্তি, পাওয়ার, এগুলোর প্রতীক। আর পেন কিসের প্রতীক? পেন বিপ্লব, পেন মানুষের মধ্যে চেতনা, শিক্ষা, এটার প্রতীক। তাহলে শুধুমাত্র ক্ষমতা দিয়ে, অস্ত্রের জোর দিয়ে কিন্তু কোনো সব কিছু কিন্তু জয় করা সম্ভব নয়। কোনো কোনো ক্ষেত্রে অবশ্যই অস্ত্রের প্রয়োজন হয়, কিন্তু তার থেকে বেশি প্রয়োজন জ্ঞান, বুদ্ধি এবং তার বিবেক এবং বিচার বুদ্ধি। সেটার জন্য কিন্তু পেন হচ্ছে তার প্রতীক। তার মানে শিক্ষা এবং তার যে বিচার বুদ্ধি, এইগুলো কিন্তু পেনকে রিপ্রেজেন্ট করে। সেইটাই কিন্তু একটা জাতিকে বলুন, একটা মানুষকে বলুন, উন্নতির দিকে এগিয়ে দেয়। তাহলে পেন ইজ মাইটিয়ার দ্যান শোড, তার মানে হচ্ছে শিক্ষা দীক্ষা এইগুলো অনেক বেশি ক্ষমতার চেয়ে, মানে কার কত মাসেল পাওয়ার আছে তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ বা বেশি পাওয়ারফুল। স্বাধীনতা সংগ্রামীরা এই বিভিন্ন পেনের মাধ্যমে লেখা বিভিন্ন সাহিত্যকর্ম, তার দ্বারাই কিন্তু অনুপ্রাণিত হয়ে দেশ স্বাধীনতার কাজে নিজেদেরকে সঁপে দিয়েছিলেন। তাহলে পেন অনেক বেশি পাওয়ারফুল একটা অস্ত্রের চেয়ে। নাথিং সাকসিডস লাইক সাকসেস, এটা কিন্তু খুবই সুন্দর এবং গুরুত্বপূর্ণ একটা ফ্রেজ। নাথিং সাকসিডস, কোনো কিছুই আপনার টিকে থাকবে না লাইক সাকসেস। সাকসেসই একমাত্র জিনিস যেটা আপনার জীবনে টিকে থাকবে। আমরা যে মানুষটা আপনাকে কখনো ডেকে কথা বলতো না, চাকরি বাকরি পাওয়ার পরে দেখবেন সেই মানুষটাই আপনার খোঁজ খবর নিচ্ছে, আপনার ভালো মন্দ জিজ্ঞাসা করছে। তাহলে সাফল্যটাই একমাত্র যেটা কিন্তু আপনার সাথে টিকে থাকবে এবং আপনাকে এগিয়ে নিয়ে যাবে। সাফল্যই থেকে যায়, অন্য কিছু আর থাকবে না আপনার সাথে। আজকে আমাদের মহিলা ক্রিকেট টিম, এরা যদি সাফল্য না অর্জন করতো, বারবার ব্যর্থ হতো, আমরা কি এইভাবে সেলিব্রেট করতাম, উদযাপন করতাম, মনে রাখতাম? দুদিন পরে ভুলে যেতাম। কিন্তু যে এবং সেই কারিগরি কিন্তু আগামী দিনে আমাদের দেশের বিভিন্ন ফিল্ডে কাজ করে এবং তারাই কিন্তু দেশ উন্নতির দিকে এগিয়ে নিয়ে যায়। তাহলে এখানে মাতৃবন্দনা করা হয়েছে, যাদের মূল উদ্দেশ্য যে তার সন্তানকে সঠিক পথে চালনা করে একটা সমাজের সুনাগরিক গড়ে তোলা, যার মাধ্যমে এটা একটা সামাজিক এবং পলিটিক্যাল মন্তব্য। বিভিন্ন রিভলিউশনের সময় এই ধরনের স্লোগানগুলো আসে, সেখান থেকেই এগুলো পরবর্তীকালে পরিণত হয়। তো মায়েদেরকেই কিন্তু এখানে বন্দনা করে এই কথাটা বলা হয়েছে। শব্দের মধ্যেই দেখুন রয়েছে হাংরি ম্যান ইজ অ্যান অ্যাংরি ম্যান। খিদের জ্বালায় কিন্তু মাথা আমাদের সত্যি ঠিক থাকে না। খিদে যদি পেটে থাকে তখন কিন্তু আপনি দেখবেন আপনাকে যতই ভালো ভালো কোনো আশ্বাস দেওয়া হোক, ভালো জিনিস বলা হোক, আপনার কিন্তু কোনোটাই ভালো লাগবে না। তাহলে খিদের চেয়ে বড় জ্বালা আর কিছুই নেই। তাহলে যখন মানুষের পেটে খাদ্য নেই তখন কিন্তু সে অ্যাংরি ম্যানে পরিণত হয়। এক্সপিরিয়েন্স ইজ দ্য বেস্ট টিচার। আপনারা প্রত্যেকেই এই ব্যাপারটা আগেও শুনেছেন যে অভিজ্ঞতাই সবথেকে বড় শিক্ষক। জীবনের যে কোনো ফেজেই থাকুন, যে কোনো পরিস্থিতিতেই থাকুন, অভিজ্ঞতার চেয়ে ভালো শিক্ষা কেউ দিতে পারে না। তাহলে এই ধরনের যখন টপিক থাকবে আপনারা এই ইডিওমেটিক ফ্রেজটা ইউজ করবেন টাইটেল হিসাবে। আনইজি লাইজ দ্য হেড দ্যাট ওয়ার্স এ ক্রাউন। যে মাথা মুকুট পরে সেই মাথা কিন্তু খুব আরামে থাকতে পারে না, তার মধ্যে অনেক আনইজিনেস থাকে, কারণ অনেক দায়িত্ব আসে। মুকুটের সাথে মানে ক্ষমতার সাথে, পাওয়ারের সাথে অনেক রেসপন্সিবিলিটি আছে। পাওয়ার কামস উইথ লটস অফ রেসপন্সিবিলিটি। তো এই মুকুটের সাথে যেমন অনেক দায়িত্ব চলে আসে, তার সাথে তার মধ্যে কিন্তু অনেক রকম রেসপন্সিবিলিটি আসার জন্য সবসময় একটা আনইজিনেস কাজ করে। তাহলে পাওয়ারের সাথে আনইজিনেস, এই দুটোকে আমরা একসাথে যখন পাবো, যে ক্ষমতা শুধু থাকলেই হবে না, ক্ষমতার সাথে তাকে কিন্তু সবসময় আরামদায়কও সেই সিচুয়েশানটা নয়, সেটা যথেষ্ট দায়িত্বপূর্ণ এবং তার জন্য সবসময় একটা অস্বস্তি বা রিল্যাক্স ফিল করা সবসময় সম্ভব হয় না। পরেরটা দেখে নিই। পরেরটা হচ্ছে মর্নিং শোজ দ্য ডে। মর্নিং শোজ দ্য ডে মানেই হচ্ছে সকাল দেখলেই বোঝা যায় দিনটা কেমন কাটবে। তেমন একটা মানুষের প্রথম দিকের কোনো ছাত্রের প্রথম দিককার এডুকেশান, জীবন, পড়াশোনা, এটা দেখলেই বোঝা যায় সে পরবর্তীকালে কেমন কি করবে। তাহলে মর্নিং শোজ দ্য ডে আমরা সেই ক্ষেত্রে ইউজ করব যখন আমরা বুঝতে পারবো যে কোনো কিছুর প্রারম্ভেই আমরা
একটা ঝলক পাচ্ছি, একটা গ্লিমস পাচ্ছি যে এই ছেলেটি বা এই মেয়েটি বা এই কাজটি যে করছে সে ভালোর দিকেই করবে বা ভালোর দিকেই যাবে বা তার জীবনে ভালো কিছুই হবে। এরকম ধরনের যখন কোনো সেন্স থাকবে প্রেসির মধ্যে, সেক্ষেত্রে আমরা লিখব মর্নিং সোজ দ্য ডে, মানে আমরা একদম আর্লি মর্নিং দেখেই বলে দেবো আজকে দিনটা কেমন যাচ্ছে। তেমন আর্লি কোনো বাচ্চাকে দেখে আমি বুঝবো এ পড়াশোনায়, দেখবেন যারা একটু খুব ভালো পড়াশোনায় হয় পরবর্তীকালে তাদের ছোটোবেলাটা দেখবেন তাদেরকে বলতে হয় না, বাবা মাদের খুব বেশি বলবেন, দেখবেন তারা বলে যে আমার ছেলে মেয়েকে কখনো বলতে হয়নি পড়তে বসবে, পড়তে বসলে সুন্দরভাবে কিন্তু তারা পড়াশোনাটার সাথে বাবা মার সাথেই হোক বা টিচারের সাথে হোক রিয়াক্ট করতো ভালোভাবে, পড়াশোনাটাকে গুছিয়ে করতেন। তাহলে ছোটোবেলার থেকেই তার মধ্যে একটা লক্ষণ তারা দেখতেন যে ভালো করবে সে। তেমনই কোনো কাজ দেখবেন আপনি যখন স্মুথলি করছেন, প্রথম থেকে যদি স্মুথলি এগোই, অনেক সময় দেখা যায় যে আপনি যে ভালো করবেন সেটা বোঝা যায় যে আপনি এই ফিল্ডটা বোঝেন, আপনি ভালোভাবে কাজটা সলভ করতে পারবেন। তাহলে কোনো প্রাথমিক একটা ধারণাই আমরা করতে পারি যে সে পরবর্তীকালে কী হতে চলেছে বা কী করতে চলেছে। ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড, এই লাইনটা নেওয়া হয়েছে পিবি শেলির একটি কবিতা আছে ওড টু দ্য ওয়েস্ট উইন্ড, সেখান থেকে পিবি শেলির এই কবিতার একটা লাইন। সেখানে বলা হচ্ছে ইফ উইন্টার কামস, যদি শীত আসে, ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড, তাহলে স্প্রিং সিজন যেটা, সেটা কি খুব দূরে থাকতে পারে? সেটা পারে না। এই অর্থটা বুঝতে হবে। উইন্টার কিন্তু আমাদের কাছে যে উইন্টার আমরা ফিল করি সেই উইন্টার কিন্তু উইন্টারই নয়, মানে খুবই মাইল্ড একটা ঠান্ডা আমাদের এখানে পড়ে। কিন্তু ইউরোপের রেসপেক্টে যদি দেখেন, উইন্টার মানে কিন্তু খুব হার্ডশিপ সেই সময় চলে। উইন্টার মানে পুরো হাড় কাঁপানো, অর্ধেক সময় মানুষ বাড়ির থেকে বেরোতে পারে না, এরকম একটা কন্ডিশন হয়। তো এই ওয়েস্টার্ন কান্ট্রির একজন লেখকের কাছে বা একজন রাইটারের কাছে উইন্টার মিন করে কিন্তু সবসময় একটা হার্ড টাইমকে, আর স্প্রিং মিন করে কিন্তু একটা গুড টাইমকে, মানে ভালো সময়কে, সুসময়কে। তাহলে উইন্টার কামস মানে হার্ডশিপ যদি আসে, খুব খারাপ সময় যদি আসে, ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড, স্প্রিং হচ্ছে ভালো টাইমকে, শুভ সময় বা ভালো সময়কে বোঝায়। তাহলে খারাপ সময় যদি আসে, তাহলে ভালো টাইম কি খুব পিছনে থাকতে পারে? এর আক্ষরিক অর্থ এটাই। তার মানে হচ্ছে খারাপ টাইম কেটে গিয়ে আমাদের ভালো টাইম আসবেই। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টাইটেল, আপনারা অ্যাপ্লাই করলে দেখবেন দারুণ লাগবে, প্রেসিতে দারুণভাবে অ্যাপ্লিকেবল হয় এটা, যেখানে এরকম সেন্ট্রাল থিম থাকবে যে আপনার একটা কঠিন সময় পরে আপনি একটা টাইমে কোনো কাজে সফল হচ্ছেন, বা কোনো মানুষ তার হার্ডশিপ কাটিয়ে আবার ভালো দিকে ভালো কোনো টাইমে তাদের ফেজ পড়ছে, সেই ফেজ এটা কিন্তু একটা লুপের মতো, একটা সাইক্লিক অর্ডারে চলে। এই টাইমে আপনার খারাপ টাইম থাকবে, আবার ভালো টাইম আসবে, আবার একটা টাইম ফেজ আসবে আপনার খারাপ কাটবে, আবার একটা টাইম আসবে আপনার ভালো চাক কাটবে। এইভাবে কিন্তু এইভাবে চলে সাইক্লিক অর্ডারে, আমাদের জীবনটা প্রত্যেকের তাই। তেমনই ঋতু যেভাবে পরিবর্তিত হয়, উইন্টার মানে খারাপ সময় থেকে ভালো সময়টা তারপরেই ঠিক আসে, আমাদের জীবনেও বিভিন্ন খারাপ সময় তাকে ফলো করে আসে ভালো সময়। এই ধরনের যখন কোনো টপিক থাকবে যে খারাপ টাইম কখনোই চিরস্থায়ী নয়, খারাপ টাইম একটা টাইমে কেটে গিয়ে আবার ভালো টাইম আসবে। থ্যাংক ইউ সো মাচ। আমাদের মক টেস্ট যারা দিচ্ছেন তাদেরকে প্রত্যেকেই আমি বলবো ভালোভাবে আপনারা আরও প্রিপারেশন নিন। যারা অন্য জায়গায় মক দিচ্ছেন বলবো লাইভ মক আমাদের চালু আছে, শনি রবিবারে 12টার থেকে লাইভ মক হয়, আপনারা সেটাতে এনরোল করতে পারেন। আর যারা নতুন প্র্যাকটিস সেট নিতে চান বা মক প্র্যাকটিস করতে চান আমাদের সাথে, এখনও কিন্তু আমাদের নতুন ব্যাচ চালু রয়েছে, নতুন ব্যাচে আমাদের স্টুডেন্ট নেওয়া হচ্ছে। আপনারা অনলাইনে মক দিতে পারেন, আমাদের বিভিন্ন রেটের মক রয়েছে, বিভিন্ন সংখ্যক মক রয়েছে, 10টা 20টা 40টা এবং 60টা। এই বিভিন্ন ক্যাটাগরির যে ক্যাটাগরিতে আপনার কমফোর্টেবল ফিল করবেন সেই ক্যাটাগরিতে আপনি এন্ট্রি করতে পারেন, পরবর্তীকালে সেটা আপগ্রেড করতে পারেন। তাহলে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ আমাদের মক টেস্ট রয়েছে, আপনারা যেমন স্বাচ্ছন্দ্য বোধ করবেন সেরকম মকের এনরোল হয়ে যান, এবং এনরোল হয়ে আপনারা কিন্তু অবশ্যই মক টেস্ট দিতে থাকুন। মক টেস্ট ছাড়া কিন্তু পরীক্ষায় ওই টাইমের মধ্যে ভালোভাবে লেখার প্র্যাকটিস আপনি না করে গেলে কমপ্লিট করতে পারবেন না। থ্যাংক ইউ সো মাচ, প্রত্যেককে ধন্যবাদ। আমি পরবর্তীকালে প্রেসি শিট অনেক সময় আগেকারে পিএসসিতে দেওয়া হতো, এখন পিএসসির ক্লার্কশিপে গতবারে শুনলাম দেয়নি। আমি একটা প্রেসি শিটের ওপরে আপনাদের ক্লাস করাবো, প্রেসি শিট কীভাবে পূরণ করবে তার উপরে। থ্যাংক ইউ সো মাচ।